আজ 2 মার্চ 2025। এখন বাংলাদেশ সময় বাজে রাত 9টা 40 মিনিট সম্ভবত। যাই হোক, আমরা আজকে আলোচনা করব ইসলামের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব, কারণ ও প্রতিকার। ইসলাম এবং ইসরায়েল, এই দুটোর মধ্যে দ্বন্দ্বটা কি, এর কারণ এবং প্রতিকার নিয়ে আমরা কথা বলবো। আমরা এটা দীর্ঘ আলোচনা হবে, তবে আজ আমরা অল্প সময় কথা বলবো। আমরা প্রয়োজনে এটা কয়েকটা পর্বে কথা বলবো। আমাদের সাথে আজকে লাইভে আমার সাথে লাইভে অতিথি হিসেবে আছেন আলফি সলোমন। মেইনলি আলফি সলোমনই ইসরায়েলের সাথে ইসলামের দ্বন্দ্ব কিংবা ইসলামের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব, এই বিষয়গুলো নিয়ে ফোকাস করবেন, কথা বলবেন। কারণ এটা এমন একটা যুদ্ধ যেটা এখনো চলমান। তারপরে আমি এগুলো নিয়ে এটা ইসলামের দৃষ্টিতে এই দ্বন্দ্বটা কেমন সেটা নিয়ে আমি কথা বলবো। তো আশা করি লাইভটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা যারা এখন দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন, তাদেরকে বলবো যার যারা প্ল্যাটফর্ম থেকে এটাকে শেয়ার করে দিন। যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিন। ফেসবুকে দেখে থাকলেও আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিন, যাতে অন্যরা সবাই শুনতে পারে। তো আমি আর দেরি করছি না, আমার যে আজকের গেস্ট আছেন আলফি সলোমন ভাইয়ের কাছে যাচ্ছি। আলফি সলোমন ভাই, আপনি কেমন আছেন এবং কথা শুরু করতে পারেন। হ্যাঁ মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যুক্ত করার জন্য। আমি আছি ভাই ঠিকঠাক, আশা করি আপনিও ভালো আছেন। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আপনি এবং অডিয়েন্সরা যদি বলতেন তাহলে আমি আমার কথা বলাটা শুরু করতাম। হ্যাঁ, আমি বন্ধুদের কাছে বলবো আপনারা একটু কমেন্ট করে জানান। আর আমি শুনতে পাচ্ছি ঠিকঠাক। যদি যারা শুনতে পাচ্ছেন, বন্ধুরা যারা আছেন তারা একটু জানাবেন যে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আলফি সলোমন ভাই কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আমি শুরুতে একটু প্রশ্ন করি আপনাকে। জি শিওর। এটা হচ্ছে, আমি যে আজকে শিরোনাম দিলাম ইসলামের সাথে, আমি কিন্তু মুসলিমদের সাথে লিখিনি, লিখেছি ইসলামের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব, কারণ ও প্রতিকার। তো এই যে এখন যে হামাসের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব চলছে, অনেকে বলে প্যালেস্টাইনের সাথে, কিন্তু আমি বলবো হামাসের সাথে চলছে। হামাস, হিজবুল্লাহ, হুতি, অর্থাৎ ইরানের প্রক্সিদের সাথে যুদ্ধটা চলছে। রাইট। এটা কে, মানে এর কারণটা কি, ইসরায়েল নাকি প্যালেস্টাইনের হামাস বা ইসলামিক জিহাদিরা? এটা যদি আপনি একটু বলেন, এবং ওই 7ই অক্টোবরের হামলা দিয়ে যদি একটু শুরু করেন। আচ্ছা, মাসুদ ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটাই আসলে আন্ডারলাইং রিজন। মানে এই যে আমি ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই দেখে আসছি, পেপার খুললেই দেখতাম কোনো না কোনো পৃষ্ঠার মধ্যে লেখা আসতো যে গাজায় মানুষ মরতেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে। সো এই জিনিসটা নিয়ে যখন আমি এই যে এখন এগুলো নিয়ে রিসার্চ করা শুরু করলাম, তারপরে দেখলাম যে এই যুদ্ধ বা এই কনফ্লিক্টের পিছনে তিনটা প্লেয়ার কাজ করে। প্রথম এক নাম্বার প্লেয়ার হচ্ছে, যেহেতু এইটা গাজার মানুষদের নিয়ে ইনভলভ, তো ডেফিনেটলি গাজার যারা জিহাদি আছে তারা কাজ করে। 2 নাম্বার হচ্ছে, আপনি বলেই দিয়েছেন, হামাস, হিজবুল্লাহ, হুতি, এই গোষ্ঠীগুলোকে যারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, মিলিটারি ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করে সেটা হচ্ছে ইরান। অর্থাৎ এই সাপগুলাকে নাচাই হচ্ছে ইরান, সাপের বাসি ইরানের হাতে। মিডল ইস্টে যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা হচ্ছে ইরান, এবং মিডল ইস্টের যত আনরেস্ট দেখবেন এটার পিছনে হচ্ছে ইরান। সো ইরান হচ্ছে 2 নাম্বার প্লেয়ার। এবং 3 নাম্বার প্লেয়ার হচ্ছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, যে 1400 বছর আগে এই বীজটা রোপণ করে দিয়ে গেছে, এবং ইরান সেই বীজটাকে ধরেন পানি দিচ্ছে, সার দিচ্ছে, এবং হামাস, হিজবুল্লাহ, হুতি এটা ফিল্ডের মধ্যে এটা হচ্ছে ওভারটেক করে ওরা মানে ওইটা ইমপ্লিমেন্ট করছে। সো এই তিনটাকে যদি আপনি পরপর সাজান, ক্রোনোলজিক্যালি সাজান, দেখবেন যে ইট মেক সেন্স যে কেন আসলে এই ব্যাপারগুলো হইতেছে। এবং এবং এই ব্যাপারগুলো হওয়ার সবচেয়ে চাক্ষুষ প্রমাণ দেখেন, আমরা যেটা বললাম ছোটবেলা থেকে নানা জিনিসপাতি দেখেছি, তখন হয়তো সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এতটা ছিল না, বা বিভিন্ন নিউজ পত্র পত্রিকা আমরা ওইরকম ভাবে ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছিলাম না। পত্রিকাতে পরের দিন আমরা দেখতাম যে আচ্ছা এটা হয়েছে ওটা হয়েছে, বাট এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের সামনে আছে, আমরা আসলে ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি কি হয়েছে। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 7ই অক্টোবর, রিসেন্ট যে 7ই অক্টোবর। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের এই লাইফটা হয়তো একটু বড় হবে, 2 পর্বে 3 পর্বে হবে। আমরা এই 7ই অক্টোবরের থেকে শুরু করে হামাসের উত্থান কিভাবে, হামাস আসলে কি চায় সেখান থেকে শুরু করে ইতিহাস সবকিছুই অ্যানালাইজ করবো, এবং সবকিছু অ্যানালাইজ করেই আমরা দেখবো যে আসলে এই জিনিসগুলো, এই প্রবলেম বা মিডল ইস্টের এই প্রবলেমগুলোর পিছনে সবচেয়ে বড় যে রিজন সেটা হচ্ছে ইহুদিদের প্রতি মুসলমানদের ঘৃণা। এবং সেই ঘৃণা যে মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে শুরু করে যাবতীয় দৈনিক কার্যক্রমের মধ্যেই আছে, সেটা হয়তো মাসুদ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো অ্যানালাইজ করতে পারবেন, আপনি হয়তো করবেন। এবং এটাই সবশেষে হচ্ছে দেখা যাবে। তো আমরা আসলে 100 বছর বা 70-75 বছরের ইতিহাস দেখার আগে আমরা আসলে প্রথমে দেখতে হবে যে আমাদের সামনে ইমিডিয়েট যে ইয়াটা আছে সেটা হচ্ছে 2023-এর 7ই অক্টোবর। 2023-এর 7ই অক্টোবরে বর্তমান যে যুদ্ধটা শুরু হয়েছে, বর্তমানে যে যুদ্ধটা চলতেছে,
এই যুদ্ধটার ইনিশিয়েট হয়েছে 2023 সালের 7ই অক্টোবর। এখন 2023 সালের 7ই অক্টোবর কি হয়েছে মাসুদ, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করেছি, আপনি যদি ক্যান দেখান। হ্যাঁ, নিশ্চয়ই। আমি স্ক্রিনটা দিচ্ছি। হ্যাঁ। ভাই স্ক্রিনটা যদি এটা যদি বড় করেন, কারণ এখানে অনেকগুলো ভিডিও থাকবে, সো আমাদের অ্যাভাটারের চেয়ে ভিডিওগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, দেখুন তো। ঠিক আছে। তো প্রথমে আমি বলি যে 2023 সালের 7ই অক্টোবরে কি হয়েছে। 2023 সালের 7ই অক্টোবর আপনারা জানেন যে ইসরায়েলের পাশেই গাজা, রাইট? তো ইসরায়েলের হুম, হুম, নর্মাল সাধারণ একটা দিনে যেরকম মানুষজন করে, ধরেন কেউ স্কুলে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে, কেউ নিজের কাজে যাচ্ছে, কেউ নিজের বাড়িতে থাকতেছে, এরকম কর্মকাণ্ড চলছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইসরায়েলে ওই দিন একটা মিউজিক ফেস্টিভ্যাল ছিল। আর বাংলাদেশে যেরকম বা বিভিন্ন দেশে যেরকম হুম, কনসার্ট হয়, ইসরায়েলে এরকম একটা কনসার্ট ছিল ওই দিন। এই কনসার্টটার নাম হচ্ছে নোভা মিউজিক ফেস্টিভ্যাল। এবং ওই মিউজিক ফেস্টিভ্যালটার মূল মোটো হচ্ছে শান্তি। শান্তি মানে কিভাবে শান্তি নিয়ে আসা যাবে। আচ্ছা। এবং তরুণ প্রজন্মের মানুষজন, হুম, সেটা খালি ইসরায়েল থেকে না, আমেরিকা থেকে গিয়েছে, থাইল্যান্ড থেকে গিয়েছে, ইনফ্যাক্ট নেপাল থেকে গিয়েছে মানুষজন, বিভিন্ন দেশ থেকে, জার্মানি থেকে, বিভিন্ন দেশ হুম, থেকে হুম, ওই মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছে। এবং ওইখানে এই ইয়াং জেনারেশনের ওরা আসলে সেলিব্রেট করতেছিল পিস বা শান্তিকেই সেলিব্রেট করতেছিল। আচ্ছা, সো হুম, হুম, এই নোভা মিউজিক ফেস্টিভ্যালের যে জায়গাটা, ওই জায়গাটা ছিল আপনার ইসরায়েলের সাথে গাজার বর্ডার থেকে খুব বেশি দূরে না। সো এখন যদি আমি স্লাইডে হুম, যাই, সো একটা সময় ফেস্টিভ্যালে একদিন চলে গেছে, অর্থাৎ আগের দিন গান বাজনা হয়েছে। আপনারা জানেন যে কনসার্ট আর ফেস্টিভ্যালের ডিফারেন্স হচ্ছে, কনসার্ট হচ্ছে একদিনে হয়, আর একটা মিউজিক ফেস্টিভ্যাল হলে কয়েকদিন ধরে হয় হুম। জিনিসটা, 3 দিন 4 দিন বা 5 দিন ধরে একটা ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, হ্যাঁ, সো হুম, সেই ফেস্টিভ্যালটা প্রথম গান বাজনা হলো আগের দিন। পরের দিন যেদিন এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ 7ই অক্টোবর যারা মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছে, তারা হঠাৎ করে গান বাজনা হচ্ছে, হঠাৎ করে তারা নোটিস করলো যে আহ, আপনার প্যারাগ্লাইডার চিনবেন কিনা, মানে প্যারাশুটে যেরকম করে মানুষজন যায়, ওরকম করে হঠাৎ করে হুম, হুম, প্যারাশুটের মতো করে প্যারাগ্লাইডার দিয়ে গাজার দিক থেকে মানে বিভিন্ন প্যারাগ্লাইডার আসছে, এবং ওরা বুঝে উঠতে পারতেছিল না। আমি যদি এটার একটা হ্যাঁ, ভিডিও দেখাবো একটু পরে। সো এই যে প্যারাগ্লাইডারে করে কারা এসেছে, প্যারাগ্লাইডারে করে এসেছে হচ্ছে হামাস, ইসলামিক জিহাদ, এবং বিভিন্ন যেই গাজা বা সো কল্ড প্যালেস্টাইনের মধ্যে যে বিভিন্ন জিহাদি অঙ্গ সংগঠন আছে, এই জিহাদি অঙ্গ সংগঠন এরা অনেক দিন ধরে একটা প্ল্যান করে তারা ইসরায়েলে আক্রমণ করবে, এবং সেই আক্রমণটাই হয়েছে 2023 সালের 7ই অক্টোবর। এবং প্রথমে তারা মিউজিক ফেস্টিভ্যালটাতে হুম, যায়। মিউজিক ফেস্টিভ্যালটাতে এখন ধরেন সবাই গান বাজনা শুনতেছে, এর মধ্যে কেউ তো এটা এক্সপেক্টই করে নাই, হঠাৎ করে হামাস বা ইসলামিক জিহাদ যারা যারা আছে এটার ভিতরে ঢুকলো, ঢুকে তারা ওইখানে গোলাগুলি করলো, অনেকজন মানুষ টানুষ মারলো, এবং এরপরে আশেপাশে ছড়ায় গেল। আশেপাশে মাসুদ ভাই, আশেপাশে যেরকম আহ, ওদেরকে বলে কিব্বুজ মানে হচ্ছে আমাদের যেরকম ধরেন ফার্ম থাকে, অর্থাৎ ধানের জমি আছে, হুম, সবজির ক্ষেত আছে, গরু হুম, ছাগল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম এই হুম, কিব্বুজ গুলো, আশেপাশে কিব্বুজ গুলাতে ছড়ায় গেল। এই ছড়ায় যে ওইখানে ধরেন যে বাসার ভিতরে যারা আছে মানুষজন কেউ কেউ স্কুল থেকে তার বাচ্চাকে নিয়ে আসছে, কেউ সুপার মার্কেটে গেছে ওইখান থেকে আসছে, এই সব মানুষকে ওরা অ্যাটাক হুম, করে। অ্যাটাক করার ফলে 7ই অক্টোবরের এই হুম, অ্যাম্বুশের ফলে রেজাল্টে দেখা যায় টোটাল আপনার 1200-র বেশি ইসরায়েলি, আমেরিকান, বিভিন্ন দেশের মানুষ যারা ওই যে কনসার্টে গিয়েছিল, আর বেশিরভাগই ছিল ইসরায়েলি, 1200-র বেশি মানুষ মারা হ্যাঁ, যায়, হ্যাঁ, এবং আহত হয় 7,500-এর বেশি মানুষ। এবং ওই হুম, অ্যাটাকের পরে হামাস যখন রিটার্ন করে গাজাতে রিটার্ন করার সময় ওরা বিভিন্ন ইসরায়েলি, আমেরিকান, থাই, জার্মান বিভিন্ন মানুষদেরকে, অর্থাৎ বিধর্মীদেরকে, সোজা কথা বিধর্মীদেরকে তারা অপহরণ করে নিয়ে যায়, পণবন্দি করে নিয়ে যায়, হুম, রাইট? সো এইটা হচ্ছে হ্যাঁ। সামারাইজ করলে 7ই অক্টোবরের ঘটনা, মানে আপনি যদি সামারি করেন সেটা হবে। এবং এটার হুম, আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে ইসলামিক জিহাদ এবং হামাস। আমি যেটা জানি যে হামাস এমনি একটা আরবি শব্দ। হামাসের শাব্দিক অর্থ হচ্ছে আত্মমর্যাদা বোধ। কিন্তু হামাসের কাগজে কলমে অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট বা ইসলামিক প্রতিরোধ হুম, আন্দোলন। আরবিতে এর নাম হচ্ছে হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়া, যার অর্থ হচ্ছে এটাই যে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। আর আপনি যেটা বলেন ইসলামিক জিহাদ, আপনি এই কথাটা কিন্তু বলেছেন হামাস হ্যাঁ, এবং হ্যাঁ, ইসলামিক জিহাদ মিলে হুম, আক্রমণটা করেছে। এই ইসলামিক জিহাদ সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলছি, আপনি শিওর প্রয়োজনে ভাই, আরো শিওর। বিস্তারিত বলবেন। ইসলামিক মানে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ, বা আরবিতে বললে হারাকাতুল জিহাদিল ইসলামী ফি ফিলিস্তিন, এই নামে একটা অর্গানাইজেশন আছে। যে অর্গানাইজেশনের যে লোগো আছে, লোগোতে দেখা যাবে আল আকসা মসজিদের যে গম্বুজ, সেই গম্বুজ, এবং হচ্ছে একটা দুই পাশে দুটো হাতের ছবি আর দুটো বন্দুকের ছবি, এবং সেখানে লেখা আছে লোগোতে হারকাতুল জিহাদিল ইসলামী ফি ফিলিস্তিন।
এর নামটা আর কি, যে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ মুভমেন্ট। আর এই লোগোতেই লেখা আছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা কোরআনের একটা আয়াত লেখা আছে। আয়াতের অর্থ হচ্ছে, যারা যারা আল্লাহ বলছে, মোহাম্মদের আল্লাহ, যারা আমার পথে জিহাদ করবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সঠিক পথ প্রদর্শন করব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে রয়েছেন। এটা হচ্ছে ইসলামিক জিহাদ নামের অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা লাভ করেছিল আপনার কত সালে, 1981 সালে, সম্ভবত 1981 সাল বা তার তার কাছাকাছি সময় এটা প্রতিষ্ঠা লাভ করেছিল। তো এই যে আমি হামাসের কথা বললাম, হামাসের মূলত নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। এই হামাস, তার মানে তারাও কিন্তু ইসলামপন্থী সংগঠন। আর আরেকটা সংগঠন তারাও হামাসের সাথে মিলে, সেটাও প্যালেস্টাইনি সংগঠন, জিহাদি, তাদের নামই হচ্ছে ইসলামিক মানে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ। এই দুটো অর্গানাইজেশন এই এই অপারেশনটা পরিচালনা করেছে প্রকাশ্যে। পরবর্তীতে সেখানে হিজবুল্লাহ এবং অন্যরা যুক্ত হয়েছে। ঠিক আছে হ্যাঁ, ভাই, মাসুদ ভাই আপনি ঠিকই বলেছেন যে মানে ব্যাপারটা এরকম যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে, মানে এই গাজার যে ব্যাপারটা, ওইখানকার মানুষ হচ্ছে ট্রাইবাল, অর্থাৎ একটা গোষ্ঠীর একজন লিডার থাকে, ওই লিডারের আন্ডারে অনেকজন মানুষ থাকে। এই কারণে বিভিন্ন গোষ্ঠী থেকে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে এখানে। যে খালি মাসুদ ভাই প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ আর হামাস ছিল ব্যাপারটা তাও না, আরো ধরেন ছোট ছোট নানা ধরনের জঙ্গি সংগঠন আছে। আপনি যদি বাংলাদেশে সার্চ করেন ডেফিনেটলি আপনি আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, সাথে সাথে আরো ছোট ছোট অনেক জঙ্গি সংগঠন পাবেন। এবং ওই ব্যাপারটা এরকমই হয়েছে যে ওই অপারেশনটার মধ্যে হামাস যত যত মানুষকে রিক্রুট করতে পারছে, যত জিহাদিকে রিক্রুট করতে পারছে, এদেরকে রিক্রুট করছে। ফলে ওইখানে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ ছিল, হামাস ছিল, এবং বিভিন্ন ধরনের যে অন্যান্য জঙ্গি সংগঠন, এরা সবাই ছিল। এবং এদের, আপনি ঠিকই বলেছেন, এদের কিন্তু মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে খিলাফত প্রতিষ্ঠা করা, এবং খিলাফতের কেন্দ্র হবে প্যালেস্টাইন। আপনি যে ইসলামিক জিহাদের কোরআনের আয়াত বলেছেন, আমি এটা হয়তো পরের দিনের লাইভে, মানে আমাদের পরের পর্বে আমরা যখন হামাস নিয়ে আরো বিশ্লেষণ করবো তখন দেখাবো। হামাসের চার্টার 1988 সালে হামাসের যে চার্টার আছে, ওই চার্টারের মধ্যেও একটা হাদিস যে আছে, আমরা সবসময় দেখে আসছি যে কেয়ামত হবে না, শেষ বিচারের দিন আসবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা শেষ ইহুদিটাকে না মারবে। রাইট? এই হাদিসটা হামাসের চার্টারের 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে। এবং আপনি যদি ইসলামিক জিহাদ, হামাস, এদের মধ্যে একটা কমন দেখেন, এরা সবাই চায় অ্যানাইলেশন অফ অল দ্য জুইশ পিপল, অর্থাৎ কোনো জিউ বেঁচে থাকতে পারবে না, কোনো ইহুদি বেঁচে থাকতে পারবে না, তাদের কোনো ধরনের কোনো রাষ্ট্র থাকবে না, এই জায়গাটা হচ্ছে মুসলমানদের। এবং এইটাই ইভেনচুয়ালি হামাস এই কথাটা বলেছেও যে আমাদের এই আন্দোলনের লক্ষ্য আপাতত প্যালেস্টাইনকে মুক্ত করা, কিন্তু বড় উদ্দেশ্য হচ্ছে একটা গ্লোবাল খিলাফত প্রতিষ্ঠা করা। রাইট? ফলে এবং হামাসের চার্টারে, মাসুদ ভাই, হামাসের চার্টারে এই কথাটাও লেখা আছে যে হামাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্টগুলো আছে এদের সবাইকে সমর্থন করে। অর্থাৎ হামাস আইসিসকে সমর্থন করে, হামাস আল কায়দাকে সমর্থন করে, যত তালেবানকে সমর্থন করে, যত গোষ্ঠী আছে সবাইকে সমর্থন করে। এবং এদের সবার কমন ইয়াটা আপনি যদি নেন, সেটা হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করা। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, যারা দেখতে পাচ্ছেন এখন, একটা সহি হাদিসটাই যেখানে আপনার মার্ক করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদি গাছ, পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে, হে মুসলিম, আমার পেছনে ইহুদি রয়েছে, এসো ওকে হত্যা করো। কিন্তু গারকাদ গাছ এরূপ বলবে না, কেননা এটা ইহুদিদের গাছ। এটা সহি বুখারীর হাদিস, এবং মুসলিমেও এই হাদিসটা আছে। সহি বুখারীতে হাদিস নাম্বার হচ্ছে 2926, আর মুসলিমে হচ্ছে হাদিস নাম্বার 2922। মুসনাদে আহমদের মধ্যেও আছে হাদিসটা, এবং সেখানে নাম্বার হচ্ছে 8921, 10476 এবং 20502, এবং হাদিসের মান হচ্ছে সহি। আমরা আরো কয়েকটা হাদিস একটু দেখব যে ইসলাম জিহাদের বিষয়ে কি বলছেন। যে মোহাম্মদ, এই যেটা মার্ক করার চিহ্ন দেখতে পাচ্ছি, মোহাম্মদ বলেছিলেন যে মুশরিকদেরকে আরব থেকে বিতাড়িত করার নির্দেশ দিয়েছিলেন, তাও কোন সময় মৃত্যুর সময়ে। এখানে আর একটা হাদিস দেখতে পাচ্ছি, আপনারা দেখে নিন। হাদিস নাম্বার এখানে লেখা আছে, সহি মুসলিম হাদিস নাম্বার 4442। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, উমর ইবনে খাত্তাব বলতে শুনেছেন, নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব, পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। তারপরে আমরা দেখি আরেকটা হাদিস, সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ উমর ইবনে খাত্তাব বলেন এই একই কথা, ইহুদি খ্রিস্টানরা আরবে থাকতে পারবে না। তার মানে এখানে কিন্তু চক্রান্তকারী ইহুদি খ্রিস্টান কিংবা আপনার যোদ্ধা ইহুদি খ্রিস্টান বলা হয়নি, হলেই তাকে থাকতে দেওয়া হবে না, এই জিনিসটা আমরা দেখতে পেলাম।
এখন হামাস কিন্তু এগুলো বিশ্বাস করে। হামাস কিন্তু এগুলো বিশ্বাস করে। এই যে দেখুন, আপনারা যদি আরো বিস্তারিত এই জিনিসটা পড়তে চান, জানতে চান, তাহলে এটা এই যে সংশয়.com একটু সার্চ করবেন এবং দেখবেন নবীর ইহুদি বিদ্বেষ, মানে ইহুদি, আজকে যে ইহুদি বিদ্বেষ আমরা দেখতে পাই সারা বিশ্ব জুড়ে মুসলিমদের মধ্যে, বিশ্বাসী মুসলিমদের মধ্যে, এর সূত্র কিন্তু মোহাম্মদ, যেটা আমাদের আলফি সলমান ভাই কিছুক্ষণ আগেই বলছিলেন যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদই হচ্ছে এই সমস্তের উৎস। এছাড়া আরো বিভিন্ন কার্যকরণ রয়েছে। তো যাই হোক, আলফি সলমান ভাই আপনি কন্টিনিউ করুন, আমি একটু এটা দেখিয়ে দিলাম। বন্ধুরা যদি দেখতে চান সংশয়.com পড়তে পারেন আপনারা। হ্যাঁ, মাসুদ ভাই আপনি যে হাদিসটা দেখিয়েছেন এক্স্যাক্টলি এই হাদিসটাই। সো আমরা তো জাস্ট মুখে বললে হবে না, আমরা একটা রেফারেন্সও দেখাই। আপনি স্ক্রিনটা দেখালে যে হাদিসটা আপনি দেখিয়েছেন যে হুম, কেয়ামত সংঘটিত হবে না শেষ ইহুদিটা মারা যাওয়া না পর্যন্ত, এই হাদিসটা ধরেন একটা সংগঠন যখন প্রতিষ্ঠা হয় তাদের একটা চার্টার থাকে যে আমরা আসলে কি করতে চাই, রাইট? ধরেন একটা এনজিও বা একটা রাজনৈতিক হুম, দল, ওদের হুম, প্রতিষ্ঠা হওয়ার পর ওদের একটা চার্টার থাকে যে আমরা আসলে কি করতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। হুম, সিমিলারলি 1988 সালের হামাসের চার্টারে এই যে 7 নম্বর আর্টিকেলটা আমি যদি একটু বড় করে দিই, সাত হুম, নম্বর আর্টিকেলটাতে এই কথাটাই বলা হয়েছে, ব্লা 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 ব্লা। এই যে ইট এন্ডস, অর্থাৎ 7 নম্বর আর্টিকেলটা, ইট এন্ডস উইথ সহি আল বুখারিস হাদিস মুসলিম 2922 সাজেস্টিং দ্যাট দ্য ডে অফ জাজমেন্ট উড নট কাম আনটিল দ্য মুসলিম ফাইট অ্যান্ড কিল দ্য জিউস। অর্থাৎ আপনি মাত্র যে হাদিসটা দেখিয়েছেন এটা খালি হুম। হামাস বিশ্বাস করে তা না, এটা হামাসের নিজেদের চার্টারে আছে যে ওরা কেন প্রতিষ্ঠা আচ্ছা, হয়েছে এত আপনি সংগঠন। আপনি যেটা দেখাচ্ছেন এটা যে হামাস চার্টার, একটু আপনি উপরে শিরোনাম দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এটা উইকিপিডিয়া থেকে আমি দেখেছি, তাও চাই বন্ধুরা দেখুক। আচ্ছা, সো এটাই যে 1988 সালের হামাস চার্ট। আমার অনুসার। উইকিপিডিয়াটা দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে বিকজ আমি অন্য একটা এক্সটেনশন ইউজ করতেছি, বাট এটা উইকিপিডিয়াই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। ওকে। হ্যাঁ, সো বলুন। ওই হাদিসটা মাসুদ ভাই এটা জাস্ট কথার কথা না বা কোনো রেটরিক না যে হামাস এগুলা বিশ্বাস করে না। হামাসের লিখিত সংবিধান বা লিখিত চার্টারের মধ্যে এই জিনিস ওরা উল্লেখই করে দিছে, এবং ওরা যে কত বড় মুমিন মুসলমান এটা ওরা প্রমাণ করার জন্য এই জিনিস লিখে দিছে। এবং আমরা পরের দিন যখন হামাসের চার্টার বা হামাস নিয়ে আরো ঘাটাঘাটি করব, তখন মাসুদ ভাই আমরা মানে আরো অনেকগুলো আর্টিকেল আছে হামাসের এই চার্টারে, ওটা থেকে দেখবেন যে পুরো জিনিসটাকে ওরা ওইভাবেই দেখছে, মোহাম্মদ যেভাবে বলে গেছে মুসলমানদেরকে দেখতে, ইহুদিদেরকে। এবং আপনি যে বললেন যে যোদ্ধা ইহুদি না, সমস্ত ইহুদি, ওদের চার্টারের একটা আর্টিকেলে এটাও বলা আছে যে সমস্ত ইহুদি, অল অল অফ জিউস, এনিথিং টু ডু উইথ জুইশ পিপল, জায়নিজম অ্যান্ড জুডাইজম। অর্থাৎ যে কেউ যারা ইহুদি ইহুদি মতবাদে বিশ্বাস করে বা কিছু, এর সমস্ত মানুষ, এখানে কোনো নিরীহ মানুষ, কে যোদ্ধা না, এগুলা ম্যাটার করবে না হামাসের কাছে। না, মোহাম্মদ যখন ইহুদিদের উপরে গণহত্যা চালিয়েছিল, যেটা বনু কুরাইজার উপরে যে গণহত্যা চালিয়েছিল বা অন্যান্য ইহুদিদের উপরে, সেখানে কিন্তু মোহাম্মদ কে যোদ্ধা আর কে যোদ্ধা না সেটা দেখে হত্যা করেনি। বরং মোহাম্মদ যখন গণহত্যা চালিয়েছিল তখন দেখেছিল কাপড় খুলে যে কার পিউবিক হেয়ার উঠেছে আর কার সেটা ওঠে নাই। মানে ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী যদি কারো পিউবিক হেয়ার থাকে তাহলে সে বালেগ। আর বালেগ মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। আর যদি কারো পিউবিক হেয়ার না ওঠে তাহলে সে প্রাপ্তবয়স্ক না। যদিও আপনার বালেগ হওয়ার আরো কয়েকটা লক্ষণ আছে, যেমন ইজাকুলেশন হওয়া, সামহাউ সেটা স্বপ্নের মধ্যে কিংবা অন্য কোনো ভাবে ইজাকুলেশন যদি কারো হয়, কিংবা নারীর ক্ষেত্রে যদি অর্গাজম জাতীয় কিছু হয়, কিংবা যখন পিরিয়ড হয় নারীর ক্ষেত্রে, তাহলে তাকে বালেগা বা আপনার প্রাপ্তবয়স্কা হিসেবে গণ্য করা হয়। তো এইভাবে কাপড় খুলে খুলে দেখে, পুরুষদের কাপড় খুলে খুলে দেখে যখনই কারো পিউবিক হেয়ার বা বালেগ হয়েছে এমন প্রমাণ পেয়েছে মোহাম্মদ, তখনই তাকে জবাই করে হত্যা করেছে, যেটাকে আমরা বনু কুরাইজা ম্যাসাকার বা বনু কুরাইজা হত্যাকাণ্ড, গণহত্যা বলতে পারি, বনু কুরাইজা গোত্রের উপরে যেটা মোহাম্মদ করেছিল। এখন এই বনু কুরাইজা গোত্রের উপরে এবং খাইবারের ইহুদিদের উপরে মোহাম্মদের পাশবিক নির্যাতন চালিয়েছিল এবং তাদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করেছিল। বনু নাজির গোত্রের ইহুদিদেরকে মোহাম্মদ তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করেছিল। 7ই অক্টোবরের পরে আমি দেখেছি আফগানিস্তানে এবং হচ্ছে আপনার কাতারে, মানে কাতারেও কিছু মুসল্লিরা মসজিদের সামনে দাঁড়িয়ে, যেহেতু কাতারে প্রকাশ্য মিছিল করা নিষেধ, কিন্তু বেশ কিছু মুসলমান মুসল্লিরা মসজিদের সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। সেই স্লোগানের বক্তব্য ছিল এরকম যে খৈবার খৈবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউফা ইয়াউদ। একই কথা আমি দেখেছিলাম, একই স্লোগান দিয়েছে আফগানিস্তানের তালেবান সদস্যরা একটা মাসুদ ভাই আপনার মসজিদের সাথে সামনে। একটু যুক্ত করি, সরি টু হুম, ইন্টারাপ্ট। হ্যাঁ, শুধুমাত্র কাতার আফগানিস্তানে না, আপনি যদি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটি, ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেই প্রো প্যালেস্টাইন মিছিলগুলো হয়েছে ওইখানে এক্স্যাক্টলি এই স্লোগানটা দেওয়া হয়েছে, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। তারপর একটা আমি প্রোনাউন্সিয়েট করতে পারবো না, আপনি ভালো করবেন। এই এক্স্যাক্ট এই হ্যাঁ, ইয়াটা শুধুমাত্র কাতার আফগানিস্তানে না, পুরো পৃথিবী জুড়ে মুসলমানরা এবং মুসলমানদের সাথে ইউজফুল ইডিয়টস, বামাতি টামাতি যারা আছে এরা সবাই দিয়েছে সেম হ্যাঁ, এই স্লোগানটা। এই যে হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে
ও ইহুদিরা, স্মরণ করো খায়বারের কথা, স্মরণ করো খায়বারের কথা স্মরণ করো, অচিরেই মোহাম্মদের সৈন্যরা, অচিরেই মোহাম্মদের সৈনিকেরা ফিরে আসবে, দ্রুতই দ্রুতই আসবে। মানে বোঝানো হয়েছে মোহাম্মদ যেরকম খায়বারের ইহুদিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করেছে এবং অন্য অন্য ইহুদিদেরকে মোহাম্মদ গণহত্যা করেছিল, সেইভাবেই মোহাম্মদের সৈনিকেরা এসে ইহুদিদেরকে মারবে এবং হত্যা করবে। এই এই মেন্টালিটি হচ্ছে বিশ্বাসী মুসলিমদের। আর আপনি একটা কথা বলছেন বামাতি, এই বামাতি শোনার পরে ভাই একটা গল্প আমার মনে পড়লো, আমি কি একটু বলবো? শিওর ভাই, শিওর। আচ্ছা, যখন 7ই অক্টোবরে অ্যাটাক হলো, আমি তখন যেখানে ভারতের যেখানে ছিলাম, সেখানে একটা রেল স্টেশনে আমি গেছি পরের দিন। রেল স্টেশনে গিয়ে সেখানে একটা পত্রিকা পাওয়া যায়, চীনা শক্তি পত্রিকা। অবশ্য ওটার নাম হচ্ছে গণশক্তি, আমি বলি চীনা শক্তি। সে চীনা শক্তি পত্রিকা আমি একটু পড়েছি সেদিন। পড়ার পরে যখন কি পড়ার পরে না, আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেছি এবং আমি আমার মনে হয় যে আমি শক্তিহীন হয়ে পড়েছি। এই প্রথম, মানে বিশ্বাস করেন আমি এক সত্যি কথা বলছি, এই প্রথম কোনো কিছু পড়ার পরে আমি মানে নিজেকে অসহায় এবং শক্তিহীন বোধ করলাম আমার জীবনে, এই প্রথম। আমি তাৎক্ষণিক এতটা অসহায় বোধ করেছি এবং শক্তিহীন হয়ে পড়েছি যে আমি রেল স্টেশনের যে ঢালাই করা যে বেঞ্চ আছে সেই বেঞ্চে গিয়ে বসে পড়লাম। ঘটনাটা ভারতে, আমি ভারতের কথা বলছি। এই চীনা শক্তি পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে দেবাশিস চক্রবর্তী এবং সহ সম্পাদকের নাম হচ্ছে অতনু সাহা। সেখানে দেখলাম তারা মনে হয় যেন আগে থেকে সব জানতো, তারা সুন্দর করে লিখেছে যে ইসরায়েল মানে প্যালেস্টাইনের হামাস এটা করতে বাধ্য হয়েছে ইসরায়েলের কারণে, ইসরায়েলের হানাদার গণহত্যা, এই কারণে প্যালেস্টাইনের হামাস, মুক্তিযোদ্ধা হামাস, মানে হামাস হচ্ছে মুক্তিযোদ্ধা, তারা এই হামলা করতে বাধ্য হয়েছে, ওদের কোনো দোষ নেই, সমস্ত দোষ হচ্ছে ইসরায়েলের, এরকম করে লিখেছে। এবার ভালো কথা, আমি পড়লাম, আমার কাছে মনে হলো আচ্ছা, এই কথা তো হাটহাজারি মাদ্রাসার হুজুরের মুখে শোভা পায়, কিংবা ধরেন মামুনুল হক বা আহমদুল্লাহ হুজুর কিংবা ইনায়তুল্লাহ আব্বাসী হুজুর কিংবা আবু তাহা আদনান হুজুর, তারা না এই ধরনের কথা বলবে, কিন্তু দেবাশিস চক্রবর্তী একই কথা বলছে কেন? তাহলে দেবাশিস চক্রবর্তী কোন মাদ্রাসায় পড়েছেন? কথা কিন্তু ক্লিয়ার, দেবাশিস চক্রবর্তী কোন মাদ্রাসায় পড়েছে এটা নিয়ে আমি খুব ভাবতে লাগলাম। পরের দিন আমি আবারও আমার মোবাইল থেকে ওই চীনা শক্তি পত্রিকার প্রথম পৃষ্ঠাটা একটু পড়লাম, কারণ ওটা সাবস্ক্রাইব না করলে পরে ভিতরে পৃষ্ঠা পড়া যায় না। পরে আমি হয়ে গেলাম, কি লিখছে এটা, মাদ্রাসার হুজুর নাকি, নাকি এই অন্য কিছু? মানে এটা কি দেবাশিস চক্রবর্তী লিখছে, নাকি এটা আপনার মাসুদ আজহার কিংবা হাফিজ সাইদ কিংবা আব্দুর রহমান মাক্কি কিংবা আপনার জসিমউদ্দিন রহমানি লিখছে? মানে কলামটা কে লিখলো? নাকি জসিমউদ্দিন রহমানি বাংলাদেশ থেকে লিখে দিয়েছে সেই হুবহু সেই কথাটাই ছাপিয়ে দিয়েছে দেবাশিস চক্রবর্তী? বিশ্বাস করে আমি খুব অবাক হলাম। আচ্ছা, গেল এই ঘটনা। এর কিছুদিন পরের একটা ঘটনা, আমার ভারতের পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী বন্ধুর সাথে আমার কোনো একটা কারণে দেখা হয়েছিল কোনো এক জায়গায়, আমি কিছুই বিস্তারিত বলছি না। যাদের সাথে দেখা হয়েছিল তারা, মানে আমার এক বন্ধুর সূত্রে দেখা হয়েছে এবং তারা সবাই সবার সাথে আমার বেশ আন্তরিক কথাবার্তা হলো। তারা যখন জানতে পারলো, আমি পরিচয় দিলাম যে আমি এক্স মুসলিম, বা আমার আমার সম্পর্কে তারা ইতিপূর্বে শুনেছে, তখন তারা আমাকে বলল যে, আমি যখন বললাম যে আমি মানবতাবাদী, মানবতার পক্ষে কাজ করি, তখন ওরা খুব খুশি হয়ে বলল, হ্যাঁ আমরাও তো যে কোনো মানবিক কাজে আমরা আছি, এই যে এই তো সেদিন আমরা প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছি। হুম। এই যে 7ই অক্টোবরের কয়েকদিন পরের ঘটনা। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন করেছেন, বলছে যে হামাস, এই হামাস তো হামলা করতে বাধ্য হয়েছে, এটা তো ইসরায়েলের দোষ, ওরা কিন্তু বামপন্থী, সিপিএম করে। তো আমি জিজ্ঞাসা করলাম যে হামাসের সবাই কিন্তু, আমি বলে দিচ্ছি, সবাই কিন্তু বয়সে আমার চেয়ে অনেক বড়, আমার চেয়ে 20 বছর 30 বছরের বড় এক একজন মানুষ ওখানে। দাড়ি, মানে দাড়ি তো নেই, মানে কি বলে, চুল টুল সব পাকা, এরকম মানুষই বেশিরভাগ, কয়েকজন। তো আমি যখন বললাম যে হামাসের নামটা কি জানেন আপনারা কেউ? তারা বলছে কেন, নাম তো হামাস। আমি বললাম না, কাগজে কলমে নামটা কি জানেন? বলছে হামাসই তো জানতাম, আর তো কিছু জানি না। আমি তখন তাদেরকে উইকিপিডিয়া খুলে দেখালাম যে হামাসের নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। এরপরে তাদের বললাম যে হামাস এটা কি, হামাসকে আপনারা কি মনে করেন? বলছে হামাস তো একটা মুক্তিযোদ্ধা। এবার আমাকে ওর মধ্যে একজন বলছে, তোমরা যেরকম বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিলে না, এটাও এরকম মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এবং হামাস হচ্ছে মুক্তিযোদ্ধা। আমি তখন হামাস চার্টার বের করে তাদেরকে এই যে 7 নম্বর পয়েন্ট এটা দেখালাম যে হামাস চার্টার পড়েন তো। পড়ে অবাক হয়ে গেছে, এই জিনিসটা লেখা আছে সত্যি? আমি বললাম উইকিপিডিয়া। তখন আমি তাদেরকে বললাম, আচ্ছা, হামাসের যে নিজস্ব ওয়েবসাইট আছে, হামাসের যে আল কাসাম ব্রিগেডের নিজস্ব ওয়েবসাইট, মানে হামাসের যে সামরিক শাখার নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি ঢুকলাম, যেটা আরবিতে। ওয়েবসাইটে ঢুকে আরবিতে কিছু কিছু বক্তব্য সেখানে লেখা, সেগুলো আমি তাদেরকে তর্জমা করে শুনিয়ে বললাম যে দেখেন আমি কিন্তু খুব ভালো আরবি জানি, তো আমি যা বললাম সেগুলো সত্য কি না একটু মনে রাখবেন, অন্য কোনো আরবি জানা ব্যক্তির কাছ থেকে একটু যাচাই করে নেন আমি আপনাদেরকে ভুল বললাম কিনা। এই যে বয়স্ক মানুষেরা, তারা সারা জীবন সিপিএম করলো, বাম দল করলো, তারা জানতে, তাদেরকে তাদের নেতারা বললই না যে হামাসের আসল নাম ইসলামিক প্রতিরোধ আন্দোলন।
তাদেরকে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলা হয়েছে। বিশ্বাস করেন, ভারতের যারা বামপন্থী আছেন, আমি তাদেরকে বলবো, আমি তাদেরকে ঘৃণা করি না, কিন্তু ভারতে যারা বামপন্থী আছেন আপনাদেরকে একটা কথা আমি বলবো, আপনাদের যারা দলীয় নেতা বা আপনাদের যারা বুদ্ধিজীবী তারা সম্পূর্ণরূপে আপনাদের সাথে মিথ্যা কথা বলে। ঠিক এই কারণেই এই যে পত্রিকাটা বললাম চীনা শক্তি পত্রিকা, এই পত্রিকাটাও সম্পূর্ণরূপে মিথ্যা কথা লেখে। দুই একটা সত্য কথা লেখে, কিন্তু যখনই আপনার প্যালেস্টাইনের প্রশ্ন আসে এবং কাশ্মীরের প্রশ্ন আসে তখন 100% মিথ্যা কথা বলে এবং তাদের অনুসারীদের কাছ থেকে সত্যটা লুকায়। এবং অনুসারীরাও বেশিরভাগ তারা মানে নিজেদের দলীয় বই মনে হয় পড়ে না, কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে কিনা সন্দেহ আছে। যাই হোক, কিন্তু এই যে হামাস কাকে বলে একটু খুঁজবে তো, যে হামাস কি, হামাসের নামটা কি, ইসলামিক জিহাদ কি, হিজবুল্লাহ কি, হিজবুল্লাহ মানে কি, হিজবুল্লাহ মানেও তারা জানে না। হিজবুল্লাহ মানে ভাই হচ্ছে আল্লাহর দল। হুতি হিজবুল্লাহর পরে যে হুতি আছে, হুতির পতাকার মধ্যে লেখা আছে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা অ্যান্ড উইন টু ইসলামের সামথিং লাইক দ্যাট, 3টা লাইন লেখা আছে। ওটার মধ্যে ওদের লোগোই হচ্ছে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা। আচ্ছা, আমি এখন যেটা আপনি শেয়ার করেছেন, আপনাকে আরেকটু অবাক করে দিই ভাই। আপনি তো ইন্ডিয়ান কোন চীনা শক্তি পত্রিকা দেখে অবাক হয়েছেন। 7ই অক্টোবরের এই ঘটনা ঘটার পরে 8ই অক্টোবর আপনি এই নিউজটা যে দেখাচ্ছেন, এই নিউজটা পাবলিশ হয়েছে 9ই অক্টোবর নিউ ইয়র্ক পোস্টে। 8ই অক্টোবর হার্ভার্ডের, আপনারা নিশ্চয়ই হার্ভার্ডের নাম জানেন, হার্ভার্ডের টোটাল 31টা সংগঠন মিলে এই হামলার জন্য দায়ী করছে ইসরায়েলকে। ও এবং এই হ্যাঁ, 31টা সংগঠনের মধ্যে মানে টু আওয়ার সারপ্রাইজ বাংলাদেশি 2টা সংগঠন আছে। ও দ্যাটস নট দ্য আচ্ছা, পয়েন্ট, টোটাল 31টা সংগঠন মিলে হার্ভার্ডের ইসরায়েলকে দায়ী করেছে। অস্ট্রেলিয়াতে সিডনি অপেরা হাউসের বাইরে মিছিল হয়েছে গ্যাস দ্য জিউস। আপনারা জানেন যে হলোকাস্টে ইহুদিদেরকে মারা হয়েছে গ্যাস চেম্বারে নিয়ে নিয়ে। সেই 8ই অক্টোবরে হওয়ার পরে, 7ই অক্টোবরে এই ঘটনা হওয়ার পরে 8ই অক্টোবর সিডনি অপেরা হাউসের বাইরে মিছিল হয়েছে গ্যাস দ্য জিউস, জিউসদেরকে গ্যাস দিয়ে মারো। ইউকেতে হ্যাঁ, লন্ডনে মিছিল হয়েছে যে কি এই হামলার জন্য ইসরায়েল দায়ী। সো মাসুদ ভাই, আপনি যে চীনা শক্তি পত্রিকার যেই যেই কোরামের মানুষজনের কথা বলতেছেন, সিমিলার কোরামের মানুষজন কিন্তু খালি কলকাতা বা ইন্ডিয়াতে নাই ভাই, এরা বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। এবং এবং এদের সাথে কিন্তু দেয়ার ইজ এ আনহোলি অ্যালায়েন্স অফ ইসলামিস্ট অ্যান্ড লেফটিস্ট। অর্থাৎ কি, ইসলামিস্টদের সাথে আর বামাতিদের সাথে একটা ধরেন যে আনহোলি অ্যালায়েন্স আছে, একটা আনহোলি অ্যালায়েন্স আছে। এবং এই ঘটনা ইন্ডিয়াতে নাই, ঘটনা আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউকেতে সব জায়গায় হয়েছে। এবং আমি জাস্ট আপনার ওই চীনা শক্তি পত্রিকার সাথে হার্ভার্ডটাকে যুক্ত করে দিলাম, আপনার আচ্ছা অবাক আপনি, হওয়াটা আরেকটু বাড়ায় দিলাম আর কি। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন সেটা একটু আমি দেখাই। হ্যাঁ এই হ্যাঁ, যে এই যে বন্ধুরা, এই পতাকাটা, রাইট। এটা হচ্ছে হুতি, ওই যে হুতিজ, ইয়েমেনের যে হুতি আন্দোলন আছে যারা করছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। হ্যাঁ, এদের যে লোগোটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আরবিতে যা লেখা আছে, আরবিতে লেখা আছে আল্লাহ, প্রথমে লেখা আছে সবুজ কালারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। তারপরে লেখা আছে লাল কালিতে আল মাউতুলি আমেরিকা, আমেরিকা ধ্বংস হোক বা আমেরিকার মৃত্যু হোক। আল মাউতুলি ইসরায়েল, ইসরায়েল ওই যে আপনি যেটা বলেন ডেথ টু ইসরায়েল মানে ইসরায়েল নিপাত যাক বা ইসরায়েল ধ্বংস হোক। এরপরে দেখুন কি লেখা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আল্লাহ আনাতু আলাল ইয়াহুদ, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আল্লাহ আনাতু আল ইয়াহুদ মানে ইহুদিদের উপর অভিশাপ বর্ষিত হোক। কথাটা আপনারা একটু বন্ধুরা আবার শুনবেন, আমি বলছি এখানে যা লেখা আছে হুতির স্লোগানে, আল্লাহ আনাতু মাসুদ আলাল ভাই, আমি ইয়াহুদ। একটা ইয়ে করে দিই, এটা স্লোগান না, এটা ওদের লোগো, মানে একদম লোগো, লোগো ওদের ওইটা। হ্যাঁ লোগোর মধ্যেই এটা এইগুলো এই কথাগুলো লেখা যে ইহুদিরা মানে ইহুদিদের উপর অভিশাপ বর্ষিত হোক। সর্বশেষ সবুজ কালিতে লেখা আছে আন নাসরুল ইসলাম, ইসলামের বিজয় হোক। আর নাসরুল ইসলাম, ইসলামের বিজয় হোক, এই কথাগুলো লেখা আছে। তাহলে আমি ভারতের, আপনি যেমনটা বলছিলেন হার্ভার্ডের কিন্তু ভারতের যারা যে বামাতি আছে, সেই বামাতিদের কাছে আমার বড় প্রশ্ন যে এই যে মানে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের উপরে লানত বর্ষিত হোক, ইসলামের বিজয় হোক, এই এই ধরনের কথা যারা লেখে তাদের লোগোর মধ্যে, তাদেরকে আপনাদের অরুন্ধতী রায় কিংবা নোয়াম চমস্কি মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক, সেকুলার, স্বদেশপ্রেমিক এগুলো বলতেই পারে। দুঃখিত, আমি আপনাদের সাথে একমত নই, কারণ আমি ইসলাম জানি। আপনারা যারা চীনা শক্তি পত্রিকার ভক্ত আছেন কিংবা ভারতের যারা চীনপন্থী আছেন, তাদের যদি মনে হয় ইসলাম খুব শান্তির ধর্ম, আপনারা কোনো একটা কওমি মাদ্রাসায় ভর্তি হবেন এবং ভর্তি হওয়ার সময় অবশ্যই সাথে করে ভ্যাসলিন নিয়ে যাবেন, তারপরে দেখবেন ইসলাম কতটা শান্তি। হ্যাঁ বলুন আলফি সালমান ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, আপনি মানে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা যে এই, এবং গত 1 বছর ধরে এই, আমি তো ইমিডিয়েট পরের দিনের কথা বললাম, গত 1 বছর ধরে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটিতে, অস্ট্রেলিয়াতে, এবং সেই ইউনিভার্সিটিগুলো মানে যদুমধু ইউনিভার্সিটি না, হার্ভার্ড, ইয়েল, পেন, মানে ধরেন যে আইভি লিগের যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ সিডনি, যত রেপুটেবল ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ
পর্যন্ত এগুলাতে এনক্যাম্পমেন্ট হয়েছে, এগুলাতে ফ্রি প্যালেস্টাইন মিছিল গত 1 বছর ধরে হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, এই গত 1 বছর ধরে যে এগুলো হয়েছে এগুলোকে ফান্ডিং করছে হচ্ছে কাতার। পরবর্তীতে যখন এটা নিয়ে একটা অনুসন্ধান করছে, তাও কারা, একটা জুইশ থিঙ্ক ট্যাঙ্ক, মানে ওরা এগুলো নিয়ে গবেষণা করে। ওরা যখন এটা নিয়ে গবেষণা করলো, দেখা গেল যে আমেরিকার এই ইউনিভার্সিটিগুলা বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কাতার থেকে 6 থেকে 10 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করা হয়েছে, সেটা কোন হিসাবে, ডোনেশন আকারে। এবং এই কারণে আপনি অবাক হবেন মাসুদ ভাই হয়তো জানলে, ইএলএ হার্ভার্ডে কিন্তু ইসলামিক স্টাডি সাবজেক্টটা আছে। হ্যাঁ, সো এই যে এই ডিপার্টমেন্টগুলা খোলা, এবং এই ডিপার্টমেন্টগুলোতে মিডল ইস্টার্ন বিভিন্ন সাবজেক্ট খোলা, তারপরে ওইখানকার এই র্যাডিক্যাল মানুষজনকে এমপ্লয় করা, এইসব করে 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 স্টুডেন্টদের মধ্যে যে ইন্ডক্ট্রিনেশন, স্টুডেন্টদের মধ্যে এই জিনিসগুলো ছড়ায় দেওয়া, এটার পুরো পিছনে কারিগর হচ্ছে কাতার। হ্যাঁ, কাতার অনেক অপরাধমূলক কর্ম, অনেক মানে জিহাদে, শুধু শুধু আপনার মিডল ইস্টে না, সারা বিশ্বে, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশেও ভারতেও ইসলামিক জিহাদকে উস্কানি দেওয়ার পেছনে কাতারের বিরাট একটা হাত আছে। যেমন আপনি দেখবেন ওই যে ভারতে নূপুর শর্মা নামে একজন বিজেপির একজন কর্মী ছিলেন, কর্মী বা নেতা। হ্যাঁ, মাঝখানে একবার, ওনার নামে মিছিল হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, তো সর্বপ্রথম আল কাতারের যে আল জাজিরার অ্যারাবিক নিউজে আমি দেখলাম যে আন নাবিয়ুল করিম আর রাসূলুল করিম তার বিরুদ্ধে হচ্ছে কথা বলেছে ভারতের বিজেপি নেত্রী। আমি এটা প্রথম দেখলাম আল জাজিরা অ্যারাবিক থেকে নিউজটা দেখলাম। দেখার পরে আমি ভাবলাম ঠিক আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হলো না। পরে দেখলাম কাতারের এই উস্কানিতে সারা বিশ্বে এই খবরটা ছড়িয়ে গেল, এবং এই খবরটা ছড়িয়ে পড়ার পরে সেই নূপুর শর্মার পোস্ট শেয়ার করার কারণে একজন দর্জিকে রাজস্থানে জবাই করে, দিনে দুপুরে জবাই করে মারলো দুজন জিহাদি মুসলিম। সেটা নিয়ে কিন্তু ভারতের দাঙ্গা হয়নি। তো আচ্ছা, আমি একটু দেখাচ্ছি এই যে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ, এটাকে একটু দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে উইকিপিডিয়া সার্চ করে দেখতে পারেন। এটাও কিন্তু ওই ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, আলফি সালমান ভাই বলুন। হ্যাঁ মাসুদ ভাই, সো আমরা মানে অন্যদিকে ডাইভার্ট হলেও এগুলা খুবই রেলেভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা। সো 7ই অক্টোবরের যেই গ্রাউন্ড ওয়ার্কটা আমি দিয়েছি, গ্রাউন্ড ওয়ার্কটার ইয়েটাই ছিল এরকম যে ওইখানে অ্যাটাকটা করে। সো আমরা একটা ভিডিও দেখতে পারি, যে এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে কনসার্টটা হচ্ছিল এবং মানুষজন বেশ অবাক, এই যে প্যারাগ্লাইডিং করে হামাস ইসলামিক জিহাদের সঙ্গে এভাবে ঢুকছে। নয়েজটা খেয়াল করেন মাসুদ ভাই, পিছনে কিন্তু গান বাজতেছে, মানে ওরা রাইট, পিছনে কিন্তু গান বাজতেছে। সো এভাবে ঢুকলো, ঢুকার পরে যখন ওরা অ্যাটাক করা শুরু করলো, ওরা আশেপাশ থেকে এই যারা কনসার্টে গিয়েছে ওরা গোলাগুলির আওয়াজ শুনলো, ওরা লুকানোর চেষ্টা করছে, ওরা বুঝতে পারতেছে না কি হইতেছে, জাস্ট অতর্কিত আক্রমণ। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দেওয়া দরকার, আপনারা জানেন যে ইহুদিরা সাবাতের দিন, অর্থাৎ শনিবার, সাবাতের দিন ওরা কিন্তু কোনো কাজ করে না। এবং এই ইয়ারা, মানে আপনার হামাস, ইসলামিক জিহাদ, এরা ওই দিনটাই চুজ করছে, এরকম একটা দিন যেটা একটা হোলি দিন। এই হোলি দিনটাতে ওরা কোনো কাজ করবে না, ওইখানে যে হঠাৎ করে অ্যাটাক করছে, রাইট? সো এই যে ইনিশিয়ালি অ্যাটাক করার পরে মানুষজনের মধ্যে যে অবাক, ওরা লুকায় আছে, ওরা বুঝতে পারতেছে না কি হয়েছে, রাইট? সো এই দুইটা ভিডিও থেকে আমরা দেখলাম যে কিভাবে ঢুকছে, ঢুকার পরে আসলে ইনিশিয়াল রিঅ্যাকশনটা কি হয়েছে। এরপরে যে হামাস চারপাশে ছড়ায় গেছে, এবং মাসুদ ভাই হয়তো আরবিতে যেগুলো বলছে এগুলো আপনি আরো ভালো বলতে পারবেন। হামাস এরকম গাড়ি টাড়ি দিয়ে আশেপাশে ছড়ায় গেছে। هم شباب سرايا القدس المظفرة يدخلون فاتحين يا الله فاتحين। একটু পজ করবেন? হ্যাঁ, এটা কিন্তু ইসরায়েলের ভিতরে মাসুদ ভাই, আপনি বলার আগে। হ্যাঁ, ওই যে আরবিতে বলছে তোমরা প্রবেশ করো, এবং তারপরে বললো ফাতিহিন, মানে বিজয় অবশ্যম্ভাবী বা বিজয়ী দল বা এরকম বলছে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় বিজয় হবে, এই কথাগুলো বলছে। যে মানে যে কণ্ঠটা শুনছি সেই নিশ্চয়ই হামাসের টেররিস্টরা এই কথা বলছে, যে রেকর্ড করছে ভিডিওটা। এবং আপনি জানলে অবাক হবেন মাসুদ ভাই, আমি এই পুরা থ্রু আউট দ্য এপিসোড, আজকের এপিসোড বা পরের এপিসোডগুলোতে যে ভিডিওগুলো দেখাবো, ধরেন যে সিভিলিয়ানদেরকে মারতেছে, আগুন জ্বালা দিচ্ছে, এই ভিডিওগুলো কিন্তু ধরেন যে কোনো ইসরায়েলি যায় ভিডিও করা নেই। এই ভিডিওগুলো হচ্ছে মাসুদ ভাই, আপনি নিশ্চয়ই গোপ্রো ক্যামেরা চিনেন, গোপ্রো ক্যামেরা দিয়ে হামাসের সন্ত্রাসীরা নিজেরা লাইভ টেলিকাস্ট করছে। ওরা যে কত মহান, ওরা যে কত মহৎ কাজ করতেছে, ওটা ওরা নিজেদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ টেলিকাস্ট করছে এই গোপ্রো ক্যামেরা দিয়ে। এবং এই ভিডিওগুলো কিন্তু কোনো নিউজ অর্গানাইজেশনের, কোনো ইসরায়েলি মিডিয়ার, আমেরিকান না, এটা হামাসের নিজেদের করা ভিডিও। এবং আপনি যেটা বলছিলেন যে লোকটা ভিডিও করছে, সে যেটা বলছে এটা তার হাতেই ক্যামেরা, সে নিজেই করছে। এভাবে তারা আশেপাশে ছড়ায় গেল ইসরায়েলের ভিতরে।
ইসরায়েলের ভিতরে ছড়া যাওয়ার পরে এই ভিডিওটা খুবই দুঃখজনক। আমি আসলে মাসুদ ভাই আপনার এবং অডিয়েন্স আপনারা জানেন যে ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন রেস্ট্রিকশন আছে, আমরা চাইলেও অনেক মানে যেই ভালগার বা ধরেন যে ভায়োলেন্ট জিনিসগুলো দেখাইতে পারি না। সো এটার জন্য আমি দৃশ্যত ওরকম কোনো রক্তপাতের কোনো ইয়া নাই, ওরকম একটা ভিডিও চুজ করছি। সো এই ভিডিওটার ইয়াটা হচ্ছে এই যে এটা কিবুজের মধ্যে একটা বাড়ির মধ্যে এখানে কয়েকজন 2জন বা 3জন বয়স্ক মানুষ আছে, রাইট? সেই বয়স্ক মানুষদেরকে কিভাবে হামাস যে মারছে আমরা সেইটাই দেখতে পারবো এখানে। এখানে হয়তো কোনো রক্তপাত নাই, আমি ওই রকম ভিডিও চুজ করছি। আমি চাইলে অনেক রকমের ভিডিও দিতে পারবো। এবং মাসুদ ভাই আপনি জানেন যে আমি ইসরায়েল নিয়ে অনেক কথা বলি, আমার প্রোফাইলে এগুলো দেওয়ার কারণে আমি অনেক ইয়েটিও খাইছি যে ভায়োলেন্ট জিনিসপাতি দিচ্ছি আমি, রাইট? হ্যাঁ, আপনি নিশ্চয়ই মাসুদ ভাই গুলির পরে কোকানোর আওয়াজটা শুনতে পাইছেন। হ্যাঁ, সো এটা হচ্ছে বাসার ভিতরে এভাবে ঢুকে ঢুকে বিভিন্ন নেইবারহুডে আশেপাশে যত কিবুত ছিল এখানে হামাসের সন্ত্রাসীরা আপনার মানুষজনকে মারছে। এবং এই ভিডিওটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা হচ্ছে একটা মানে কনসার্টে যারা গিয়েছে তারা যেরকম অবাক হয়ে গেছে, এরকম তো ইসরায়েলের মানুষজন তারা ধরেন বিভিন্ন কাজে গেছে, কেউ বাজারে গেছে, কেউ বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে, এরাও তো জানে না। সো এরকমই একজন যে গাড়ি দিয়ে আসছে এবং হামাসের জঙ্গিরা সেই গাড়িটাকে আগেই টার্গেট করেছে। আপনি ভিডিওটা দেখলে মাসুদ ভাই টার্গেট করে সে আরপিজি নিয়ে রাস্তার মাঝখানে বসে গেছে, কিন্তু জানেও না এটার ভিতরে কি সিভিলিয়ান নাকি কমব্যাটেন্ট কে আছে। সে আরপিজি নিয়ে রাস্তার মাঝখানে বসে গেছে, জাস্ট উড়াই দিছে। আচ্ছা। এবং এখানে হয়তো ইয়াটার মধ্যে যেহেতু এটা একটা হৃদয় বিদারক ভিডিও, হয়তো মিউজিক ছিল জন্য আমি মিউট করে দিছি। বাট এই যে আপনি দেখলেন যে মাসুদ ভাই এই লোকটা তো জানেও না এটার ভিতরে কে আছে, আর ও জানে না যে হোয়াট ইজ গোয়িং অন। ও হয়তো বাজার থেকে আসতেছে বা স্কুল থেকে আসতেছে বা কাজ থেকে আসতেছে, জাস্ট রাস্তা মাঝখানে বসে এভাবে উড়াই দিচ্ছে। এবং এটাও সিমিলার আরেকটা ভিডিও। আপনি জানেন যে মাসুদ ভাই যে গাড়ির ড্যাশ ক্যামে একটা করে ইয়া থাকে, ক্যামেরা থাকে, ড্যাশ ক্যামের যে ক্যামেরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট রেকর্ড করার জন্য বা সেফটি সিকিউরিটির জন্য। এটা হচ্ছে ড্যাশ ক্যামেরই একটা ভিডিও মাসুদ ভাই। সো এই ইসরায়েলি লোকটা আসতেছে গাড়িতে করে এবং এই যে রাস্তার মধ্যে, মানে এটা ওর ড্যাশ ক্যামের ভিডিও এবং তারিখটা যদি আপনি দেখেন এই যে 7/10/2023, 7 অক্টোবরের ভিডিও। গাড়িটার গ্লাস ভেঙে গেছে কারণ ওকে গুলি করা হয়েছে এবং ওকে লক্ষ্য করে গুলি করেই যাচ্ছে কিন্তু। এন্ড দেখেন গাড়িটা হচ্ছে কিন্তু রাস্তা থেকে আস্তে অন্যদিকে চলে গেছে, অর্থাৎ গাড়ির ভিতরে যে লোকটা আছে হি অর শি ইজ অলরেডি ডেড। আমি ইচ্ছা করে মাসুদ ভাই এমন ভিডিও চুজ করছি যাতে হয়তো ধরেন রক্তপাত বা ভায়োলেন্ট এই জিনিসগুলো না দেখা যায়, যাতে কোনো সমস্যা না হয় ভিডিও। সো এগুলা ছিল মার্ডারের ভিডিও। মানে মার্ডারের ভিডিও কি, মার্ডারের অসংখ্য ভিডিও আছে। আপনারা জানেন যে আমার প্রোফাইলে আমি এগুলো অনেক দিয়েছি বা এগুলো অলরেডি ওয়েল ডকুমেন্টেড। বাট যেহেতু আমরা কথা বলছি, সো এটা ন্যারেটিভটা বিল্ড করার জন্য আমরা কিছু কিছু জিনিস দেখাইলাম। শুধুমাত্র মার্ডার না, আশেপাশে যে বিভিন্ন বাড়িঘর আছে সো মানুষজনকে মেরে আশেপাশের যত মানে যে বাড়িঘরগুলোতে মেরেছে সেই বাড়িঘরগুলোতে ওরা আগুন ধরা দিছে, বাড়িঘরগুলোর মানুষজন তো মারা গেছে, বাড়িঘরও ধ্বংস হয়েছে। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলছিলাম যে কিডন্যাপিং কিভাবে হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে এই ফ্যামিলিটার, আচ্ছা এটা আমি আরেকদিন বলবো নি এই ফ্যামিলিটার আসলে আলটিমেটলি কি হয়েছে। বাট এই ফ্যামিলি টোটাল 4জন মেম্বার ছিল। এটা হচ্ছে বিবাস ফ্যামিলি, শিরি বিবাস আর ওর 2টা বাচ্চা। এই 2টা বাচ্চা এদের 4জনকেই আসলে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবং এই শিরি বিবাস এবং তার বাচ্চাদেরকে কিডন্যাপ করার মুহূর্ত হচ্ছে এটা। এই বাচ্চাদের মধ্যে একজন বাচ্চার বয়স হচ্ছে 9 মাস, আরেকজন বাচ্চার বয়স হচ্ছে 2 বছর, অ্যান্ড শিরির বয়স প্রবাবলি 45-47 এরকম। এবং এটা হচ্ছে সেই কিডন্যাপিং এর মুহূর্ত। আচ্ছা, তারপরে কি এদের সবাই কি বেঁচে আছে না মারা গেছে? মাসুদ ভাই কয়েকদিন আগেই, এক সপ্তাহ এরকম সময় আসছে যে সিরি বিবাস এবং এই 9 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চা সবাইকে মেরে ফেলছে হামাস। এবং এই মেরে ফেলাটা অত্যন্ত মানে হৃদয় বিদারক। মাঝখানে ওদেরকে যখন কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে হামাস বলার চেষ্টা করছে যে ইসরায়েল যে এয়ার স্ট্রাইক করছে হামাসকে মারার জন্য, সেই এয়ার স্ট্রাইকে বাচ্চাগুলো মারা গেছে। কিন্তু যখন ওদের বডি ইসরায়েলের কাছে ফিরিয়ে দিছে, তারপর যখন ওই বডিগুলার আপনার অটোপসি করা হয়েছে, অর্থাৎ ময়নাতদন্ত করা হয়েছে, সেখানে দেখা গেছে এই বাচ্চাগুলোকে গলা টিপে মারা হয়েছে। এবং সেই গলা টিপে মারার পরে সেই মরদেহগুলোকে পাথর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে মনে হয় যে না ইসরায়েলি এয়ার স্ট্রাইকেই মারা গেছে বাচ্চাগুলো। এখন মাসুদ ভাই আপনি আমারে বলেন তো, যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে কারো হয়তো লুঙ্গি খুলে চেক করছে বালেগ হয়েছে কি বালেগ হয়নি। 9 মাসের একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা, সে নিজেও তো জানে না যে ইহুদি অর্থ কি, মুসলিম অর্থ কি, সে আদৌ কোথায় আছে। সে জানে সে তার মা বাবার কাছে আছে,
একটা হাদিসে আছে, মোহাম্মদ একটা যুদ্ধে গেছিল, যুদ্ধের মধ্যে কিছু শিশুরও লাশ পাওয়া গেছে। তখন মোহাম্মদকে জিনিসটা নিয়ে প্রশ্ন করা হয়েছে যে মানে কিছু সাহাবীর মধ্যে হয়তো একটু দরদ বা একটু মানবতা বোধ ছিল, যে এই তো শিশুরা মারা গেছে, তখন বলেছে যে ওরাও জাহান্নামী বা ওরা ওদের বাবা মায়ের মতোই, এরকম একটা কথা, মানে মোহাম্মদ খুব তুচ্ছ করে কথাটা বলেছিল। এ ধরনের হাদিসও আছে, আবার কিছু হাদিসে আছে মোহাম্মদ শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেছে। মানে মোহাম্মদের কথার মধ্যে তো অনেক স্ববিরোধিতা রয়েছে, যে কারণে ধরেন যখনই কোনো আজকের যুগের কোনো মুসলমান যদি যুদ্ধ করতে গিয়ে শিশুকে হত্যা করে, তখন ওই হাদিস দেখানো হবে যে আল্লাহর রাসূল তো বলেছে শিশু যদি হঠাৎ খুন হয়ে যায় বা মৃত্যুবরণ করে ওর কোনো শাস্তি নাই, সুতরাং গেছে, যা গেছে গেছে, ও তো কাফের। আর যদি তোমরা চেষ্টা করবো ইহুদিদের মানে অমুসলিমদের বাচ্চা শিশুদেরকে হত্যা না করতে, কারণ রাসূল নিষেধ করেছে। মানে মোটামুটি মোহাম্মদের অপকর্মের যে ইতিহাস, তার মধ্যে সব ধরনের আপনি মানে কি বলে, সব ধরনের এলিমেন্টই আপনি পাবেন। এবং সেই অপকর্মগুলাই বিভিন্ন সময় ১৪০০ বছর ধরে বিভিন্ন গোষ্ঠী কন্টিনিউ করছে। আর আমাদের সামনে আজকে যারা কন্টিনিউ করতেছে তারা হচ্ছে হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান এবং বিভিন্ন যে ইয়াগুলো আছে, আইসিস বা অন্যান্য জিনিসগুলো আছে। ওকে, তাহলে এ, ভাই আলফি সালমান ভাই, আমরা এখানে আজকে আপাতত শেষ করছি শিওর। বা শেষ করতে চাই আমি। হুম। আমরা এটা, আমার মনে হয় আমাদের আলোচনার অনেক অনেক বেশিরভাগ অংশই বাকি আছে। হ্যাঁ, আমরা আমরা জাস্ট আরো সারফেসটা টাচ করলাম যে ৭ই অক্টোবরে কি হইছে। তারপরে হয়তো আমরা কেন হইছে, কারা সংগঠিত করছে, এটার হিস্ট্রিটা কি, ইসরায়েলের আর হামাসের হিস্ট্রিটা কোত্থেকে শুরু হইছে, বা আসলেও ইসরায়েল একটা লেজিটিমেট কান্ট্রি কিনা, বা ওই ভূখণ্ডে ইসরায়েলের দাবিটা কোন জায়গায়, এই সব কিছু আমরা দেখব সামনে। সমস্যা নেই। হ্যাঁ, সবকিছু আমার মনে হয় অনেক বন্ধুরাই এইগুলো অনেক বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। আমি লাইভটা এখন আর দীর্ঘায়িত করছি না, কারণ আজকে আমি শুরুতেই দুঃখ প্রকাশ করা দরকার ছিল, এখন দুঃখ প্রকাশ করছি যে লাইভটা আমাদের নয়টায় নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও টেকনিক্যাল কারণে একটু দেরি হয়েছে, মানে বাংলাদেশ সময় 9টায়, কিন্তু টেকনিক্যাল কারণে একটু দেরি হয়েছে। আর এখন লাইভটা আমি শেষ করে দিচ্ছি, কারণ এখন এই মুহূর্তে আহ, বাংলাদেশের আমার খুব প্রিয় মানুষ বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইয়ের সাথে আসাদ নূরের লাইভ হচ্ছে। আমার দুজনই প্রিয় মানুষ একসাথে লাইভে কথা বলছেন, আপনাদেরকে বলবো সেই লাইভটা আপনারা দেখুন। আর ওই লাইভটার সৌজন্যে আমি আপাতত আমার লাইভটা শেষ করছি। পরবর্তী সময়ে, আচ্ছা, ওয়েডনেসডেতে বা ওয়েডনেসডেতে আমরা কি করতে পারি আলফি সালমান ভাই, আমাদের নেক্সট যে লাইভটা আছে? হ্যাঁ মাসুদ ভাই, আমরা কথা বলে নিব, আমি আপনাকে কনফার্ম করব। আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে, বন্ধুরা যারা আমাদের পরবর্তী অংশ দেখতে চান আমার সাথে আলফি সালমান ভাইয়ের লাইভটা, আমি পোস্ট করে আপনাদের জানিয়ে দেব যে নেক্সট লাইভ আমাদের কবে হবে এবং কয়টার সময় হবে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ইসলামিক সন্ত্রাসবাদ থেকে নিজেকে মুক্ত রাখবেন, এবং বিশেষ করে যারা আপনার মুসলিম তো বটেই, যারা অন্য ধর্মের মানুষও, তারাও নিজেরা একটু যাচাই বাছাই করবেন। আপনারা ভারতের চীনা শক্তি পত্রিকা পড়ে বা অরুন্ধতির বই পড়ে কিংবা কিছু রায় ব্যানার্জি ভট্টাচার্যের বক্তব্য শুনেই হামাসকে মুক্তিযোদ্ধা, হুতিকে মুক্তিযোদ্ধা, ইসলামিক জিহাদকে মুক্তিযোদ্ধা, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, এগুলো ভাবা শুরু করবেন না। একটু পড়বেন, নিজেরা ইতিহাসটা পড়বেন, একটু উইকিপিডিয়া খুলবেন, এখন পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে, একটু পড়বেন, সেই আশাবাদ ব্যক্ত করে তাহলে আলফি সালমান ভাই শেষ করছি আপাতত, না? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মাসুদ ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং আমাদের এই আলোচনা চলবে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি গত 1 বছর ধরেই, মাসুদ ভাই হয়তো আপনি জানেন বা অডিয়েন্সরা জানেন, গত 1 বছর ধরেই বিভিন্ন জায়গায় আমার যে আমি সংশয় ডেইলি লাইভে লাইভ করি, ওইখানে মাসুদ ভাই লাইভে, মাসুদ ভাই আসাদ ভাই লাইভে, বিভিন্ন জায়গায় আমি এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছি। এবং এটা আপনাকে ধন্যবাদ যে আপনার প্ল্যাটফর্মে আপনিও আপনার থেকে এটা হয়তো ইসলামিক একটা অ্যাসপেক্ট এটার সাথে যুক্ত হবে। সো আপনাকে ধন্যবাদ যে আপনি এটা আহ, আমাকে আবার ইনক্লুড করেছেন। তো থ্যাংক ইউ মাসুদ ভাই, আমরা হয়তো সামনে আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সকল বন্ধুদেরকে। শুভ